বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি হরিরঞ্জন চক্রবর্তী, প্রভাষক রসায়ন, তোমাদের বিগত যে দ্রবণ লঘুকরণ এবং দ্রবণ মিশ্রণ নিয়ে করিয়েছিলাম সেই সংক্রান্ত একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের আজকে উপস্থাপন করব। তো তোমরা, আমার বিশ্বাস, ইতিপূর্বে ক্লাসগুলো তোমরা ভালো মতো দেখেছো এবং সে অনুসারে প্রস্তুতি নিচ্ছ। তোমাদের আশা করছি 5 তারিখ পরীক্ষা শুরু হবে, কিন্তু এর পূর্বেই আমরা এই তোমাদের সিলেবাস, আসলে আমার সিলেবাসটা হবে এই চ্যাপ্টারই, রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায়। তারপর আমি সিলেবাসটা দিচ্ছি, একটু করে আজকে দেবো। তো তোমরা আজকের এই সৃজনশীল প্রশ্নটি একটু লক্ষ্য করো। দেখো এখানে 60 মিলিলিটার, দেখো 60 মিলিলিটার 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ মনে করো একটা পাত্রে আছে। 40 মিলিলিটার 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ আরেকটি পাত্রে আছে, এবং 20 মিলিলিটার, এটা 0.1 থেকে 1 হবে, 1 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড দ্রবণকে 250 মিলিলিটার আয়তনীয় ফ্লাক্সে নিয়ে দ্রবণ প্রস্তুত করা হবে। অর্থাৎ দ্রবণ মিশ্রণ করে তোমার মিশ্রিত দ্রবণের মোলারিটি নির্ণয় করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। তো আমরা সৃজনশীল প্রশ্নের স্টেমটি দিলাম, তোমরা একটু খেয়াল করো। এই সংক্রান্ত কয়েকটি প্রশ্ন তোমাদের দিলাম। দেখো প্রশ্নগুলো হচ্ছে, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যেহেতু আগে পড়িয়ে আসছি প্রমাণ দ্রবণ কি, প্রমাণ দ্রবণের সংজ্ঞায় জানবো আমরা। মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল কেন ব্যাখ্যা করো। দেখো মোলার দ্রবণ এটি তাপমাত্রার উপর নির্ভরশীল, তাপমাত্রার উপর নির্ভরশীল কেন ব্যাখ্যা করবে। তারপর হচ্ছে তোমার মিশ্রিত দ্রবণটির মোলারিটি নির্ণয় করবে। আর ঘ প্রশ্ন হচ্ছে, মিশ্রণের পূর্বে ও পরে দ্রবের বরের পরিবর্তন হয় কি না বিশ্লেষণ করো। তোমাদের আমি উদ্দীপকটার দিকে আবার একটু থাকায় দেখো, এখানে প্রথম কথা হচ্ছে যে দ্রবণটা নেওয়া হলো সেটি হচ্ছে সালফিউরিক অ্যাসিডের দ্রবণ, মানে একই পদার্থের দ্রবণ। দেখো সবগুলো দ্রবণ হচ্ছে একই পদার্থের সালফিউরিক অ্যাসিডের দ্রবণ। যদি ভিন্ন পদার্থের দ্রবণ নেওয়া হতো তাহলে কিন্তু গাণিতিক প্রবলেমগুলো এভাবে সলভ হবে না। সেক্ষেত্রে ভিন্ন উপায় আছে, আমরা সেটা পরবর্তীতে দেখবো। এই দেখো আমি বক্স করে দিলাম, 3টি পদার্থই একই রকম। যেহেতু 3টি পদার্থ একই রকম, তাহলে এদেরকে আমরা মিশ্রিত করতে পারবো, একত্রে মিশ্রিত করতে পারবো। এবার কিন্তু মিশ্রিত করার কতগুলো নিয়ম পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম। যেহেতু এখানে একটি হচ্ছে 0.5 মোলার, একটি হচ্ছে 0.2 মোলার, আর এটা আসলে হবে এটা এভাবে হবে না, এটা 1 মোলার, শুধু 1 মোলার এই দ্রবণ। তাহলে আমরা 3টা দ্রবণ একত্রে মিশ্রিত করে আবার মিশ্রিত দ্রবণের একটি আয়তন পাবো এবং মিশ্রিত দ্রবণের একটি মোলারিটি পাবো। যেমন সাধারণত আমরা 1 মোলারে নিয়ে যাব, 1 মোলারে নিয়ে গেলে 3টা দ্রবণ একত্রে মিশ্রিত করলে একটি আয়তন পাবো। তাহলে সেই দ্রবণের আয়তন এবং ঘনমাত্রা 1 মোলার, তাকে আবার কি করবো 250 মিলিলিটার আয়তনিক ফ্লাক্সে নিলে, তাহলে তখন সেক্ষেত্রে আবার কি করতে হবে, দ্রবণ লঘুকরণের সূত্র প্রয়োগ করতে হবে। দ্রবণ লঘুকরণের সূত্র প্রয়োগ করলে আমরা মিশ্রিত দ্রবণকে যে 250 মিলিলিটার আয়তনের পাত্রে নিলাম, সেই পাত্রে যে দ্রবণ নিলাম সেই দ্রবণের মোলারিটি বের করতে পারবো। তাহলে এবার দেখো আমরা প্রশ্নগুলি তাহলে প্রথম হচ্ছে প্রমাণ দ্রবণ। আমরা এবার দেখো প্রমাণ দ্রবণ হচ্ছে, তোমাদের আগেই পড়িয়ে আসছি কিন্তু এই জিনিসগুলো, তারপরে একটু পড়ার চেষ্টা করবে তোমরা বোঝার।
এখানে আমি প্রশ্ন আকার দিয়েছি, যা আবার বলছি। নির্দিষ্ট তাপমাত্রায়, প্রথমেই বলে রাখি, অর্থাৎ দ্রবণে যখন আয়তনের কথা আসবে, আয়তনের বিষয় আসবে, তখনই সেক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রা বলতে হবে। কেননা আয়তন তাপমাত্রার উপর নির্ভরশীল, তাই দ্রবণের ঘনমাত্রাও তাপমাত্রা আয়তনের উপর নির্ভরশীল হবে। সেই জন্য দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় যে দ্রবণের নির্দিষ্ট আয়তনে দ্রবীভূত দ্রবের ভর নির্দিষ্ট, তাকে বলা হবে উক্ত দ্রবের প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণে দুটি পদার্থ থাকবে, নির্দিষ্ট তাপমাত্রা থাকবে আর নির্দিষ্ট আয়তনে দ্রবীভূত দ্রবের ভর নির্দিষ্ট থাকবে। অর্থাৎ নির্দিষ্ট আয়তনে এই দুটি তাপমাত্রাতে নির্দিষ্ট বলতে হবে। আর দুটি কথা দেখো, নির্দিষ্ট আয়তনে দ্রবীভূত দ্রবের ভর নির্দিষ্ট, মানে মনে করো 1 লিটার পাত্র, সেখানে যদি আমি মনে করো 50 গ্রাম সোডিয়াম কার্বনেট দিলাম মনে করো, তাহলে আমি তো জানি যে এখানে 100 মিলিলিটার 1000 মিলিলিটার দ্রবণে 50 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। অর্থাৎ নির্দিষ্ট আয়তনে দ্রবীভূত দ্রবের ভর নির্দিষ্ট, তাই সেই দ্রবণটি হবে ওই সোডিয়াম কার্বনেটের প্রমাণ দ্রবণ, উক্ত দ্রবের প্রমাণ দ্রবণ। আর এখানে তাপমাত্রা স্থির রাখতে হবে। কেন? তাপমাত্রা পরিবর্তন হলে দ্রবণের আয়তন পরিবর্তন হবে, আর আয়তন পরিবর্তন হলে সেটি তার ঘনমাত্রা স্থির থাকবে না। এই জন্য ঘনমাত্রা স্থির নির্দিষ্ট হতে হলে তোমার এই তাপমাত্রা স্থির রাখতে হবে। যাই হোক, এবার দেখো ওইখানে আরেকটি প্রশ্ন বলা আছে অনুধাবনের জন্য, এটা অত্যন্ত সুন্দর প্রশ্ন, অনেকবার পরীক্ষা আসছে এই ধরনের প্রশ্নটি। এই প্রশ্নটি, মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল কেন ব্যাখ্যা করো। দেখো, মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল কারণ মোলার দ্রবণের প্রতি, এটা ল হবে, মোলার দ্রবণের প্রতি লিটার, মোলার দ্রবণের প্রতি লিটার আয়তনে 1 মোল দ্রবীভূত থাকে। অর্থাৎ মোলার দ্রবণ আয়তন ভিত্তিক, মানে আয়তন ভিত্তিক এই জন্য বলা হচ্ছে, মানে ওই যে নির্দিষ্ট আয়তনে দ্রবীভূত দ্রবের ভর নির্দিষ্ট, এখানে মোলার দ্রবণ তাই আয়তন ভিত্তিক। যেহেতু পদার্থের আয়তন, এই পদার্থের আয়তন তাপমাত্রার উপর নির্ভরশীল, তাই মোলার দ্রবণ তথা মোলার দ্রবণের ঘনমাত্রা বা মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। কথাটা আমি অতীব সংক্ষিপ্ত করে লিখেছি, তোমরা এটি লিখতে পারলেই 2 নাম্বার পাবে। আর যদি পারো সুন্দর করে, আমি অবশ্য সংজ্ঞাটি এখানে অতীব মানে মোলার দ্রবণের সংজ্ঞা সুন্দর করে এখানের ভিতরে মানে উত্তরের মধ্যে চলে আসছে, এটুকু লিখলে হবে। তারপরেও তুমি যদি মোলার দ্রবণের সংজ্ঞাটি আলাদা করে দিতে চাও, তা দিলেও, মানে মোলার দ্রবণের সংজ্ঞাটি আলাদা করে দিলেও চলবে। এরপরে দেখো, আমরা অঙ্ক করলাম কি, দেখো প্রশ্নটা হচ্ছে মিশ্রিত দ্রবণের মোলারিটি নির্ণয় করো। তাহলে দেখো, মিশ্রিত দ্রবণটার দেখো ওখানে মোট 3টি দ্রবণ আছে। দেখো, উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় দ্রবণ, প্রথম দ্রবণটি হচ্ছে যেরকম, মানে 60 মিলিলিটার 0.5 মোলার। দেখো 60 মিলিলিটার 0.5 মোলার। দ্বিতীয় দ্রবণটি হচ্ছে 40 মিলিলিটার 0.2 মোলার। আর তৃতীয় দ্রবণটি হচ্ছে 20 মিলিলিটার 1 মোলার। 20 মিলিলিটার 1 মোলার, সেটা পরে। তো আমরা ভলিউমেট্রিক ক্যালকুলেশনে একটি কথা খেয়াল করবে তোমরা, মানে দ্রবণের ঘনমাত্রা 1 মোলার নিয়ে যাওয়াটাই মানে ক্যালকুলেশনের জন্য সহজ, ক্যালকুলেশন করতে সহজ। মানে 1 মোলার নিয়ে গিয়ে করলেই মানে গাণিতিক প্রবলেম সলভ করাটা অতি সহজ হয়, কারণ এখানে একটা গুণভাগের ব্যাপার থাকে। দেখো, যেমন এটা যদি V1 হয়, এটা M1, এটা V2, এটা M2, তাহলে আমরা যেহেতু 1 মোলার তৈরি করবো, এটা নির্দিষ্ট, তাহলে লাগবে এখানে কি আয়তন, এটা V2 লাগবে। তাহলে দেখো V1 ইন্টু M1, এই জাতীয় প্রবলেম আগেই সলভ করেছি, মানে 60 ইন্টু 0.5 মানে 30। তাহলে এটা যেহেতু 1 মোলার হলে আর ক্যালকুলেশন করতে হচ্ছে না। দেখো 60 মিলিলিটার 0.5 মোলার মানে হবে যে 30 মিলিলিটার 1 মোলার সালফিক অ্যাসিড দ্রবণ। অর্থাৎ V1 এর মান ইকুয়াল টু V2 M2 বের করলে এটা V2 এর মান বের হবে। এখানে V2 এর মানটি হচ্ছে 30 মিলিলিটার। 1 মোলার বানালে এই কারণে তুমি শুধুমাত্র বাম দিকের সংখ্যা দুটি গুণ করলেই এই আয়তনটা পেয়ে যাবে। এই আয়তনটা যেমন 30 মিলিলিটারটা পেয়ে যাবে, তুমি আর ক্যালকুলেটর লাগবে না, তুমি করতে পারবে। যেমন এখানে দেখো
40 মিলিলিটার 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড, এখানে 0.2 দিয়ে গুণ করলে 40 কেটে হবে, আর 8 হবে। 8 মিলিলিটারে দেখো 8 মিলিলিটার 1 মোলার দ্রবণ। 1 মোলার তো আমরা আগেই চিন্তা করেছি, আমরা দ্রবণের ঘনমাত্রা 1 মোলার বানাবো। কেন 1 মোলার বানাবো? 1 মোলারের একটা দ্রবণ এখানে রয়ে গেছে, তৃতীয় দ্রবণটি হচ্ছে 20 মিলিলিটার 1 মোলার দ্রবণ। হ্যাঁ, একটা কথা আছে, যদি এখানে 1 মোলার দ্রবণটা না থাকতো তাহলে কি করতাম? তাহলে তিনটা দ্রবণকে 1 মোলার নিতে পারতাম, অথবা দুটি দ্রবণকে, অর্থাৎ এটাকে যে 0.2 মোলার মানে নিম্ন দ্রবণ যেটা, নিচের উপর মোলার ঘনমাত্রা দ্রবণ যেটা, সেটাকে রূপান্তর করতে পারে। মানে সোজা কথা হলো, তোমার এই দ্রবণগুলোকে এক জাতীয় করতে হবে, একই গণমাত্রা নিতে হবে। এই যে একই গণমাত্রা নিলাম, একই গণমাত্রা নিলে তোমার যে আয়তনগুলো পাওয়া যাবে সেগুলো যোগ করতে হবে। তাহলে দেখো তো মিশ্রিত অবস্থায় 1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের আয়তন কি হবে? মিশ্রিত অবস্থায় দেখো প্রথম যে দ্রবণটা ছিল তার আয়তন ছিল 30 মিলিলিটার, দ্বিতীয় দ্রবণটি পেলাম তার আয়তন হলো 8 মিলিলিটার, আর তৃতীয় যে দ্রবণটি আছে যেটা উদ্দীপকে দেওয়া আছে দেখো 20 মিলিলিটার 1 মোলার দ্রবণ। এই 1 মোলার 20 মিলিলিটার দ্রবণ, তাহলে সবগুলো দ্রবণ 1 মোলার হলো, মোট আয়তন হলো কত? 58 মিলিলিটার। এখন যদি আমাকে প্রশ্নে, উদ্দীপকের প্রশ্নটি এরকম করতো, মিশ্রিত দ্রবণের মোলারিটি নির্ণয় করো, তবে এখানে উদ্দীপকটি এরকম থাকার কারণে দেখো বলেছে এই দ্রবণগুলোকে 250 মিলিলিটার আয়তনে ফ্লাক্সে যোগ করা হবে। সেই জন্য আবার তাদের কি করতে হবে, দেখো এই যে দ্রবণটা পেলাম সেই দ্রবণ মিশ্রিত করার পরে দ্রবণের আয়তন হচ্ছে 50 মিলিলিটার, 58 মিলিলিটার, আর মোলারিটি হচ্ছে কত? মোলারিটি তোমার 1 মোলার। তাহলে আমরা যদি এবার দ্রবণ লঘুকরণ যাই, আবার দেখো এই দ্রবণ লঘুকরণের সূত্র মধ্যে পাই V1 = V2 M2। এখানে দেখো M1 মানে আমাকে যে প্রদত্ত যে দ্রবণটা দেওয়া ছিল, যে দ্রবণটা দেওয়া ছিল তার আমরা প্রত্যেককে মানে 1 মোলার নিয়ে গেলাম, ওখানে তার আগে 1 মোলার নিয়ে গেছিলাম। দ্রবণের মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা 1 মোলার, আর মিশ্রিত দ্রবণের আয়তন ছিল 58 মিলিলিটার। এখন এই দ্রবণটিকে কোথায় নিলাম? 250 মিলিলিটার আয়তনে ফ্লাক্স নিলাম, তাহলে এটা হবে V2। তাহলে এখানে কি হচ্ছে? দ্রবণ লঘু হচ্ছে, আর M2 বের করবো, লঘু দ্রবণের মোলারিটি বের করবো। এই দেখো দ্রবণ লঘু হলো, এখানে তুমি বোঝো এই মানগুলো ক্যালকুলেশনে বসালে, এখানে বসালে দেখো 0.232 মোলার হবে। অর্থাৎ আমার যে প্রথম যে দ্রবণটা পেলাম, তিনটা দ্রবণ একত্রে মিশ্রিত করার পরে যে 1 মোলার দ্রবণ বানালাম, সেই দ্রবণটা গাঢ় দ্রবণ ছিল। তাকে যখন আমরা 250 মিলিলিটার আয়তনে ফ্লাক্সে নিলাম, নিয়ে অবশিষ্টটুকু নিশ্চয়ই পানি যোগ করেছি, যোগ করে 250 মিলিলিটার হলো। সে দ্রবণের তখন মোলারিটি কমবে, হ্যাঁ মোলারিটি কমবে, এই কমবে এটা। এখন যদি তোমাকে মোলারিটির পরিবর্তন কি হলো বলতো, তখন সেক্ষেত্রে 1 মোলার থেকে এটা 0.232 মোলার বিয়োগ করলে দ্রবণের মোলারিটির পরিবর্তন কি হলো সেটা বের করা যেত। এগুলো কিন্তু বলে দিচ্ছি আমি, এগুলো মানে আমাদের পাবলিক পরীক্ষাতে এই জাতীয় প্রশ্ন হতে পারে। তথাকথিত নিয়মে আমাদের বইতে যা প্রশ্ন আছে, এই প্রশ্ন দিয়ে সৃজনশীল প্রশ্ন হয় না। তোমরা একটু পড়ার চেষ্টা করবা, এগুলো আমরা কি পড়াচ্ছি মনোযোগ সহকারে বুঝবে। এগুলোর সাথে তুমি দেখবে কোনো নোট গাইড বই, এই মানে নোট গাইড কোনোটার সাথে কিছু মিলবে না। কিন্তু তোমরা একটু বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক। তো তোমরা আমরা যেটা ক্লাস দিচ্ছি এটা গুরুত্ব সহকারে দেখবা, তাহলে আমাদের সাথে থাকবে মুখ, তাহলে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। এবার দেখো আমরা উচ্চতর দক্ষতার প্রশ্নটি হলো, দেখো প্রশ্নে বলেছে মিশ্রণের পূর্বে ও পরে দ্রবের ভরের পরিবর্তন হয় কিনা। দেখো মিশ্রণের পূর্বে দ্রবের ভর নির্ণয়। মিশ্রণের পূর্বে মানে এখানে মূলত দ্রবণকে যখন মিশ্রিত করে নেই তখন তিনটা দ্রবণ ছিল। একটা দ্রবণ ছিল দেখো তোমরা 60 মিলিলিটার 5.5 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। এই দেখো এখানে আমরা কি নির্ণয় করবো? দ্রবের ভর। তাহলে প্রথম দ্রবণের জন্য এই S = W/M × V বসালে W পরিমাণ, W হচ্ছে দ্রবের পরিমাণ, এখানে S × M × V। দেখো এখানে S এর মান হচ্ছে তোমার মানে এই যে 60 মিলিলিটার 0.5 মোলার দ্রবণ নিলাম তার মোলারিটি, S হচ্ছে দ্রবণের মোলারিটি। এখানে দেখো এটা দ্রবণের মোলারিটি 0.5 মোলার, দ্রবণের আয়তন ছিল 60 মিলিলিটার, সেটাকে লিটারে নিলে 0.06 লিটার হবে, আর আণবিক ভর হচ্ছে 98 গ্রাম পার মোল। এই মানগুলো এখানে বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে দেখো একক সহ বসালাম 2.96 গ্রাম হলো, 2.96
9 গ্রাম, মানে প্রথম যে দ্রবণ নিলাম, প্রথম যে দ্রবণটি ছিল সেই দ্রবণের মধ্যে দ্রবীভূত সালফিউরিক অ্যাসিডের পরিমাণ হচ্ছে 2.98 গ্রাম। এরপরটা দেখো দ্বিতীয় দ্রবণ। দ্বিতীয় দ্রবণে দেখো তুমি, দ্বিতীয় দ্রবণটা হচ্ছে 40 মিলিলিটার 0.2 মোলার। 40 মিলিলিটারকে লিটার নিলে 0.04 হবে। তারপর তোমার এই দ্রবণের মোলারিটি তো 0.2 আছেই, এই দুটো জিনিস একটু খেয়াল করতে হবে। আর আণবিক ভর তো 98 থাকবেই। এই মানগুলো এখানে বসিয়ে দিলে দেখো 0.784 গ্রাম হবে। অর্থাৎ আলাদা আলাদা করে মানে দ্রবণগুলির মধ্যে দ্রবের পরিমাণ নির্ণয় করছি। তৃতীয় দ্রবণটি দেখো, এখানে ছিল এটা 1 মোলার। দেখো আমাদের উদ্দীপক কবিতে একটু ত্রুটি আছে, এটা 1 মোলার লিখবে। এই 1 মোলার লেখা আছে 1 মোলার। এটা যখন বসাবো দেখো এই 1 মোলার মানে দ্রবণের মোলারিটি 1 মোলার আর আয়তন হচ্ছে 20 মিলিলিটার। তাহলে মিলিলিটারকে লিটার নিলে 0.2 লিটার হবে। এই 0.02 লিটার আর মোলারিটি তো 1 আছেই। এই মানগুলো এখানে বসিয়ে দিলে দেখো ডাব্লিউ সমান পাবে 1.96 গ্রাম। তাহলে এই তিনটে দ্রবণে দ্রবীভূত দ্রব্যের পরিমাণ আলাদা আলাদাভাবে বের করলাম। বের করে এবার দেখো, সুতরাং মিশ্রণের পূর্বে দ্রবের মোট ভর, মানে দ্রবণগুলি যখন আলাদা ছিল সেখানে যে দ্রবের ভর, সেই দ্রবের ভর হচ্ছে তোমার কত 5.684 গ্রাম। এখন এই মানটি আমরা কোথায় পাবো? দ্রবণ যখন তোমার মিশ্রিত করব, দ্রবণ যখন মিশ্রিত করব, মিশ্রিত করে আমরা একটা ঘনমাত্রা পাবো। হ্যাঁ, সেক্ষেত্রে একই ভর পাবো। দেখো এবারে মিশ্রণের পরে মিশ্রিত দ্রবণের দ্রবের ভর নির্ণয়। দ্রবণের মোলারিটি নির্ণয়ের সমীকরণের মধ্যে পাই, এই সমীকরণটা লিখলাম আগের মতো। এখানেও পদার্থটা তো আণবিক সালফিউরিক অ্যাসিড, তার আণবিক ভর পরিবর্তন হবে না। দেখো এই দ্রবণটিকে নেওয়া হলো বোধহয় 250 মিলিলিটার আয়তনের ফ্লাক্স, অর্থাৎ দ্রবণের আয়তন 250 মিলিলিটার মিশ্রিত দ্রবণটির, তার লিটার নিলে 0.250 লিটার হবে। এবার মিশ্রিত করার পর একটা মোলারিটি পেলাম না, সেই মোলারিটিটা 0.23 মোল পার লিটার আগে পেয়েছিলাম, আমি তোমাদের দেখিয়েছি আগে ক্যালকুলেশনে। এবার সূত্রে এখানে মানগুলো বসাও। এই মান বসানোর পরে তুমি কি পাবে দেখো, এই যে এস এর মান হচ্ছে 0.232 মোল পার লিটার। তারপর হচ্ছে আণবিক ভর 98 গ্রাম পার মোল, আর আয়তন হচ্ছে এখানে 250 মিলিলিটার, লিটার নিলে 0.250 লিটার হবে। এই ক্যালকুলেশন করলে 5.684 গ্রাম হবে। অর্থাৎ সবগুলি দ্রবণ একত্রে মিশ্রিত করে যে দ্রবের ভর পাওয়া যাবে, আবার দ্রবণগুলি আলাদা আলাদাভাবে তাদের ওখানে আলাদা আলাদাভাবে দ্রবের ভর নির্ণয় করলেও সেই ভরগুলো যোগ করলেও কি হবে, একই ভর পাওয়া যাবে। কারণ এখানে কি, অর্থাৎ আয়তন মাত্রিক ক্যালকুলেশনের মূল কাজ হচ্ছে তোমার, এই যে আমরা বলেছিলাম দুটি বিষয়ে, একটি হচ্ছে গ্রাভিমেট্রিক পদ্ধতি মানে ভরভিত্তিক, আর হচ্ছে আয়তন মাত্রিক। আমরা যে এই যে ভরভিত্তিক মানে ভরভিত্তিক হিসাব করলাম, দেখো এটা সরি, একটা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। এইটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, এবং কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসটা আয়তন মাত্রিক টাইট্রেশন করে। আমরা টাইট্রেশনে এখন না গেলেও টাইট্রেশনে যাওয়ার পূর্বে আমাদের কিছু ধারণা থাকতে হবে যে দ্রবণগুলো যখন আমরা মিশাবো, মিশালে মিশ্রণের পূর্বে ওখানে দ্রবীভূত দ্রব্যের যা থাকবে, মিশ্রণের পরেও দ্রবীভূত দ্রব্যের একই থাকবে। এটা ভরভিত্তি, মানে এটা কি বলে ভলিউমেট্রিক টাইট্রেশন না, এটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার পরিমাণগত, আর একটা হচ্ছে পরিমাণগত রসায়ন। এই পরিমাণগত রসায়নের মূল কথা হচ্ছে, তাহলে আমরা দেখো, অতএব একই পদার্থের দ্বিঘাতহতিক দ্রবণের ঘনমাত্রা ভিন্ন থাকা অবস্থায় দ্রবীভূত দ্রব্যের মোট যে ভর পাওয়া যায়, আমরা উপরে সবগুলো ভর যোগ করলাম, মোট যে ভর পাওয়া যায় দ্রবণ সময় একত্রে মিশ্রিত করলেও দ্রবীভূত দ্রব্যের ভর একই থাকে। এটাই হলো আমাদের মানে সবার শেষে এই কথাটা বলতে হবে। এটা দ্বারা আমরা বুঝবো যে মানে আমরা যে প্রশ্নের উত্তর চেয়েছি সেই প্রশ্নের উত্তরটা এখান থেকে পাওয়া যাবে। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় এই সৃজনশীল প্রশ্নের গুরুত্ব সহকারে দেখবা, পরীক্ষায় আসতে পারে। তো যাই হোক, আজকে এইটুকু পর্যন্তই এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।